হাসনাত এবং সার্জিসকে সবসময় পলিসি মেকিং এর বাইরে রেখেছিল নাহিদ এবং আসিফরা। এর মূল কারণটা হলো যে তারা ছাত্রলীগের এজেন্ট হয়ে মূলত আন্দোলনে যুক্ত হয়েছিল। ঘোলা করে পানি খাওয়ার অভ্যাস, এটা কিন্তু বিএনপির পুরানো অভ্যাস। আপনারা কি করেন? আপনারা কি পরিষ্কার পানি খান? যে আসলে কি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে? আচ্ছা, কি বলবো শোনেন, এই বাংলাদেশে সব থেকে বেশি আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হয়েছে কোন দল? বিএনপি। 70% মানুষ হলো ভোট দিয়েছেন পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। এখন সেই সংস্কার যখন পাশ কাটাচ্ছেন, সংস্কার করছেন না, এবং এই সংস্কারকে বিএনপির একাধিক নেতা আজকে রাশেদ খান পর্যন্ত প্রতারণার সনদ বলছেন, আমরা এটার প্রতিবাদ জানাই। অথচ এই রাশেদ খানই কিন্তু বিএনপিতে যোগ দেওয়ার আগে বলছেন এই সনদ বাস্তবায়ন করতে হবে, সনদ নিয়ে বহু কথা বলছেন, বহু কিছু বলছেন, কিন্তু আজকে হলো গণেশ উল্টে গেছে, কারণ ক্ষমতার স্বাদ রাশেদ খানরা পাইছেন বললে এইদিকে গেছেন। আপনি বললেন রাষ্ট্রপতি অপসারণের জন্য আন্দোলন করেছেন, এটা মিথ্যা কথা। বিএনপি কোনো আন্দোলন করে নাই। আমি কি বিএনপির কথা বলেছিলাম? আমি ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। ভাই শুনলো, আপনি শোনেন নাই কেন? ভালো ইয়ারফোন লাগান ভাই কানে, ভালো একটা ইয়ারফোন লাগান, নাহলে 71 টেলিভিশনকে বলবো ওনাকে একটা ইয়ারফোন উপহার দিবেন, বাসায় পাঠিয়ে দিবেন। জনগণের আস্থা এখন বিরোধী দলের উপর 30% আর 70% না হয়ে গেছে। জনগণ নামতেছে। বিএনপি তো বাংলাদেশে আওয়ামী লীগের সময় বিভাগীয় সমাবেশ করেছিল না? আরে চিরা নিয়ে, গুড় নিয়ে, সাইকেলে চড়ে, হাঁটতে হাঁটতে, লঞ্চে করে, ফেরিতে করে মানুষ গিয়েছে। আমাদের এই যে বিরোধী দল, তারা বলতেছে জনগণ আমাদের সাথে আছে। কোথায় এই ঘটনা আপনি দেখেছেন? আপনি তো সাংবাদিক। কামরুল হাসান, বিরোধী দলের উপরে জনগণের ন্যূনতম আস্থা নাই। বিরোধী দলের পতন শুরু হয়েছে ইতিমধ্যে। 70% পতন হয়ে গেছে। এবার একটু শুনেন। জি, আপনি রাশেদ খান অনেক কথা বলেছেন এবং দুইবারে মোটামুটি উনি আমরা দুইজন যা বলেছি তার ডাবল বলেছেন। প্রথম কথা হলো যে রাশেদ খান একদম শুরুতে একটা কথা বলছেন যে ওনার সরকার হলো খুব শক্তিশালী সরকার, এবং হলো সেই শক্তিশালী মানে জনগণ শক্তিশালী সরকার পছন্দ করেন এবং ওনাদের সরকার শক্তিশালী। তো এই কথা বলে তিনি আবার বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় মানে ওনারা শক্তিশালী, বিএনপি শক্তিশালী, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওনারা রাষ্ট্রপতির অপসারণের জন্য আন্দোলন করেছেন, আন্দোলন করে ওনারা ব্যর্থ হয়েছেন। তার মানে তিনি একদিকে বলছেন বিএনপি শক্তিশালী, আরেকদিকে তিনি যেটা বলছেন তাতে বোঝা যাচ্ছে বিএনপি দুর্বল। তার মানে তার কথাটা আসলে সত্য না। এক। দুই নম্বর হলো বিএনপি কেয়ারটেকার সরকারের সময় একদিনের জন্য রাষ্ট্রপতি অপসারণের জন্য আন্দোলন করেনি। রাশেদ খান যে দাবি করেছেন এই দাবিটা অসত্য। আচ্ছা, আপনি মনে হয় আমার বক্তব্য শুনেন নাই। আপনি কথা বলবেন না, আমি আপনার কথার সময় একটা টু শব্দ বলি, আপনি থামেন, আপনি নোট করেন, প্রয়োজনে শেষে কথা বলবেন, প্রশ্ন করবেন। এখন আসেন, উনি বারবার বলছেন যে আপনারা ভুল করেছেন, আপনারা এই সংবিধানের অধীনে শপথ নিছেন, আপনারা আপনারা আপনারা। আমার প্রশ্ন হলো আমরাই হই, তাহলে ওনারা কি অভ্যুত্থানের শক্তি না? বিএনপি কি এই জুলাই আন্দোলনের শক্তি না? জুলাই আন্দোলনের তাদের কি ভূমিকা নাই? যদি থেকে থাকে তাহলে তারা সহিত আলোচনা হয়েছে, তারা সহিত এই সরকারের মানে এই সংবিধানের আন্ডারে তারা শপথ নিয়েছে। তাহলে ভুল যদি করে তাহলে তো বিএনপিও ভুল করেছে, ভুল যদি করে তাহলে সবাই ভুল করেছে। সেকেন্ড কথা হলো, থার্ড কথা হলো যে দেখেন এনসিপির কথা বলছেন, এনসিপি কিন্তু জুলাইয়ের ওই যে 5ই আগস্টের পরে এনসিপি কোনো দল ছিল না। এনসিপি দল হইলো নাহিদ ইসলাম পদত্যাগ করে, মন্ত্রী থাকার পরে পদত্যাগ করে তারপরে দল করছেন। সুতরাং এনসিপি সেই সময় কিন্তু কোনো দল ছিল না। সুতরাং জুলাইয়ের যে 6 তারিখ থেকে মানে আগস্টের 6 তারিখ থেকে যে সমস্যা হলো যে 6 তারিখ থেকে যে আলোচনা চলছিল 8 তারিখ পর্যন্ত, মানে সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত, সেখানে কিন্তু ব্যাপক ভিত্তিতে আলোচনা হয়েছে এই সংবিধানের আন্ডারে শপথ না নেওয়ার বিষয়ে, ব্যাপক ভিত্তিতে আলোচনা হয়েছে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে। এর প্রত্যেকটা বিষয়ে বিএনপি ভেটো দিয়েছে। এখন বিএনপি তখন পর্যন্ত কিন্তু একটা বড় দল, মানে আওয়ামী লীগ এবং বিএনপি বড় দল ছিল বাংলাদেশে। তাহলে আওয়ামী লীগের পতন হলো, তারা পালিয়ে গেল, বিএনপি একটা বড় দল, তাহলে তাদের কনসার্নের ইস্যুটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসার্ন ছিল। তাদের কনসার্ন ছাড়া, তাদের কোঅপারেশন ছাড়া কোনো কিছু করা যাচ্ছিল না। এই কারণে এই রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এতদিন ধরে কন্টিনিউ করলেন। আমরা কিন্তু সেই প্রথম দিন থেকে বলেছি যে এই রাষ্ট্রপতির অপসারণ ছাড়া কোনো কিছু ঠিক মতো চলবে না। বিএনপি সেই কথা মানলো, এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করালো, কিন্তু
মানে ওই যে বলে না পানি আড়ায়া তারপরে হলো ঘোলা করে তারপরে পানি খাইলো, কিন্তু ঘোলা করে খাইলো। এই যে ঘোলা করে পানি খাওয়ার অভ্যাস, এটা কিন্তু বিএনপির পুরানো অভ্যাস। সেই 96 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে চালু করার বিষয়ে সবাই একমত হয়েছে। নির্বাচনের পরে বিএনপি হলো বিট্রে করছে, তারা আপনারা তো করে সেই নাই। সময় আওয়ামী লীগের সাথে শেষ জোট পর্যন্ত করেছিলেন। দীর্ঘ আলাপ আলোচনার পরে তারপরে হলো বিএনপি বাধ্য হয়েছে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে চালু করবার জন্য। 2001 সালের সরকারের সময় বিএনপি হলো রাষ্ট্রপতির মেয়াদকে 2 বছর বাড়াইছে এই উদ্দেশ্যে যে সর্বশেষ রাষ্ট্রপতি তার দলের লোক হবে এবং তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হবেন। সেটাও দীর্ঘ আলাপ আন্দোলনের পরে বিএনপি সেটাও বাদ দিতে বাধ্য হয়েছেন। এবারে গণভোট, এই গণভোটে হলো একটা জিনিস দেখবেন, জনগণের আকাঙ্ক্ষাই হলো সব এদেশের আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধানের অনুযায়ী। তাহলে জনগণ ভোট দিছে কি দিছে, যে তারা সংস্কার চায়। তারা হলো একই ব্যক্তিকে দলের প্রধান, সরকার প্রধান, তারপরে রাষ্ট্রপ্রধান, সবকিছু প্রধান হয়ে বিশাল ক্ষমতা সম্পন্ন হয়ে তিনি হলো স্বৈরাচার হয়ে যাবেন এবং স্বৈরাচার হয়ে জনগণের উপরে জগদ্দল পাথরের মতো চিল্লে বসবেন। এটা জনগণ চান না বলে কারেকশনে যেটা বলা হয়েছে যে একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকবেন না, 2 মেয়াদের বেশি সরকার প্রধান থাকবেন না, 2 মেয়াদের বেশি হলো মানে একই ব্যক্তি দলের এবং সরকারের প্রধান হবেন না। এই মানে দীর্ঘ আলাপ আলোচনা করে জুলাই সনদে এই সংস্কারগুলো কিন্তু আসছে। এখন সেই সংস্কারগুলো জনগণ কি বলে, জনগণ এই ব্যাপারে রায় কি, সেটা জানার জন্যই তো গণভোট হইলো। এবং এই গণভোট আমরা বলেছিলাম, জামাত ইসলাম বলেছে বিএনপি যে প্রতারণা করবে এটা আমরা আগেই জানছি, আগেই বুঝছি, বুঝে আমরা বলেছি যে ইলেকশনের আগে গণভোটটা হোক। গণভোট হইলে তাহলে মানে ব্যবস্থাপনা যেটি হলো আমাদের সরকারকে হলে স্বৈরাচার করছে, ফ্যাসিস্ট করছে, সেই ব্যবস্থাপনার পরিবর্তন আমরা বলেছি। সেই পরিবর্তনটা কিন্তু তখনই সম্ভব হতো যখন যদি মানে ন্যাশনাল ইলেকশনের আগে গণভোট দিয়ে কারেকশনটাকে আগে করা হতো, সংস্কারটাকে আগে করা হতো, তাহলে কিন্তু আজকের এই অচলায়তন পরিস্থিতির দিকে আসতে হতো না, বিরোধী দলকে রাজপথে আন্দোলন করা লাগতো না। দেখেন বিরোধী দল তো জনগণের ম্যান্ডেট পেয়েছেন, যেই ম্যান্ডেট জনগণ 70% মানুষ হলো ভোট দিয়েছেন পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। এখন সেই সংস্কার যখন পাশ কাটাচ্ছেন, সংস্কার করছেন না, এবং এই সংস্কারকে বিএনপির একাধিক নেতা আজকে রাশেদ খান পর্যন্ত প্রতারণার সনদ বলছেন, আমরা এটার প্রতিবাদ জানাই। অথচ এই রাশেদ খানই কিন্তু বিএনপিতে যোগ দেওয়ার আগে বলছেন এই সনদ বাস্তবায়ন করতে হবে, সনদ নিয়ে বহু কথা বলছেন, বহু কিছু বলছেন, কিন্তু আজকে হলো গণেশ উল্টে গেছে, কারণ ক্ষমতার স্বাদ রাশেদ খানরা পেয়েছেন বললে এইদিকে গেছেন। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী দল আজকে রাজপথে যে আন্দোলন করছেন, এই আন্দোলন তো আমাদের করার দরকার ছিল না ভাই। আপনি যদি এখানে কিন্তু এই সনদের অধ্যাদেশে সব বলা আছে কিভাবে এটা বাস্তবায়ন হবে। দেখেন এটা বাস্তবায়নের প্রসেসটা ছিল যে প্রথম দিনে এটা সংসদে উঠবে এবং হলো প্রথম 30 কার্য দিবসের মধ্যে এটা বাস্তবায়ন করবে। একটা হলো সংস্কার পরিষদের শপথ দিবে সকল সংসদ সদস্যরা, দেন তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, অটোমেটিক্যালি সংস্কার পরিষদটা রহিত হয়ে যাবে, আর সংসদ সদস্য হিসেবে তারা হলো কাজ করবেন, ভূমিকা রাখবেন। এখন এটা যদি মানে সংসদে তখনই হইতো, প্রথম অধিবেশনেই হইতো, তাহলে কিন্তু বিরোধী দলকে আজকে রাজপথে নামা লাগতো না। এবং সরকারের কারণে বিরোধী দলকে রাজপথে নামতে হচ্ছে আমি একটু প্রশ্ন করি, আমি একটু আমি একটু প্রশ্ন করি আপনাকে। শুনেন আপনি তো আধা ঘন্টা আমাকে অনেকক্ষণ বলেছেন, আপনার কথা আমরা ক্লিয়ার। আপনারা রাজপথে নেমেছেন, আবারও কি আমি একটু সাংবাদিক হিসেবে বলি, আপনাদের যে রাজপথে যে অবস্থান এবং সভা সমাবেশে যেসব বক্তৃতা আসছে, তাতে কি আপনারা অতীতের রাজনীতিতে ফেরত যেতে চান? কারণ এই প্রশ্নের একটা ব্যাকগ্রাউন্ড আছে, কারণ গণঅভ্যুত্থান পরবর্তী যে জন আকাঙ্ক্ষার রাজনীতিটা আপনারা অদাবদ্ধ, সেদিকে যাচ্ছেন কিনা একটু বলি ভাই। আপনি তো প্রশ্ন করেছেন, আমি একটু বলি। বাংলাদেশ জামাত ইসলামী যে রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ প্রত্যেকটা জায়গা দিচ্ছেন, যে সরকারকে ভালো করবার জন্য প্রধান বিরোধী দল জামাত ইসলাম পরামর্শ দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন। এই নজির বাংলাদেশের ইতিহাসে কখনো আপনি দেখেননি। এখন এটা কেন হইলো, যে আমরা রাজনৈতিক কালচারের পরিবর্তন চাই।
আমরা পরিবর্তন চাই বলে গ্যাসের হুমকি যখন দেওয়া কি সংকট তৈরি রাজনৈতিক হয়েছে, পরামর্শ নাকি ভাই? না, সেটা একটা নির্বাচিত, শুনেন, একটা ফেয়ার নির্বাচনে নির্বাচিত সরকারকে 4 মাসের মাথায় কি বলা যায় যে লাইনে দাঁড়িয়ে আছে, এক সপ্তাহের গ্যাস নিতে মধ্যে পারছে, তেল নিতে পতন পারছে ঘটাবেন, না। এটা কি সেই সময় বিরোধী দল এগিয়ে পরামর্শ? আসছেন, এসে বিরোধী দল এগিয়ে এসে কি করলেন, একটা সরকারি দল এবং বিরোধী দল মিলে একটা কমিটি করলেন। কমিটি করার পর সাথে সাথে কিন্তু সেই সংকট সমাধান হয়ে গেছে। কিন্তু এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে যে যখন আপনাদের নিয়ে হচ্ছে কমিটি করা হলো তখনই হচ্ছে এই সংকটটি কেটে গেল। বিরোধী দল সরকারকে খাদের পড়ে গেছেন, সেই সরকারকে খাদ থেকে উঠানোর জন্য বিরোধী দল আগে সরকার খাদে আসছেন। পড়ে গেছে? আচ্ছা আমি বলি বিষয়টা, বাংলাদেশ এখন ভাই তো অনেক জি বলেছে, আছেন মোটামুটি- কামরুল হাসান, আপনি আছেন আমাদের সাথে, আমরা একটু মোটামুটি আসি। লম্বা time তিনি বক্তব্য দিয়েছেন। আসি, জি। আমি মনে করি যে ভাই খুশি হয়েছেন, তবে আমি যেটি বলছিলাম যে ভাই আমার সম্পর্কে এই টক শোতে, তাও টেলিভিশনে লাইভ চলতেছে, এমন না যে রেকর্ড, যে পরে বলতে পারবে যে ভাই এই বক্তব্য দিয়ে না, ভুল বলেছিলাম। উনি লাইভ চলাকালীন সময় আমার বক্তব্যের অপব্যাখ্যা করলেন। আমি কিভাবে বলেছি, কি বলেছি, আচ্ছা শোনেন, আমি আমার বক্তব্য রাষ্ট্রপতিকে নিয়ে ক্লিয়ার করেছিলাম। এখন আর একই বক্তব্য দিয়ে আমি আসলে সময় নষ্ট করতে চাই না। আপনি বললেন, শেষ করি, রাষ্ট্রপতি অপসারণের শেষ জন্য করি। আন্দোলন করেছেন, এটা মিথ্যা কথা। বিএনপি কোনো আন্দোলন করে নাই। আমি কি বিএনপির কথা বলেছিলাম? আমি ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। ভাই শুনলো, আপনি শোনেন নাই কেন? ভালো ইয়ারফোন লাগান ভাই কানে, বিএনপি কথাই বলেছেন ভালো ভাই। একটা ইয়ারফোন লাগান, নাহলে 71 টেলিভিশনকে বলবো ওনাকে একটা ইয়ারফোন উপহার দিবেন, বাসায় পাঠিয়ে দিবেন, পার্সেল করে পাঠিয়ে দিবেন। না না, আচ্ছা শোনেন, রেকর্ড আছে, আপনি বিএনপির কথাই বলছেন। আপনি যখন আপনার দলের ফিরিস্তি বলতেছেন তখন এই কথা বলছেন। আচ্ছা ওটা আলাদা please, করে আমি ওই সময় বলেন গণ নাই। অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। আচ্ছা ওই সময় শোনেন, ছিলেন, কিন্তু ফিরিস্তি আমার তো কথা একটু BNP শোনেন, কে বহু বর্ণনা বলেছেন, আপনি খুশি তো? এবার শোনেন, বিএনপি ঘোলা পানিতে, মানে পানি ঘুলিয়ে খায়, তাই তো বললেন? মানে বিএনপি পানি খায় কিন্তু ঘুলিয়ে খায়। আচ্ছা আপনারা কি করেন? আপনারা কি পরিষ্কার পানি খান? শোনেন, এই বাংলাদেশে জামাত ইসলামের যত ভুল, বাংলাদেশ জন্ম নেওয়ার আগে জামাত ভুল, এগুলো বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। আমি কয়েকটা ভুল আপনাদের ধরিয়ে দিই। প্রথমত, এই বাংলাদেশের স্বাধীনতাই তো আপনারা চাননি। আচ্ছা পাকিস্তানের স্বাধীনতা আপনারা চেয়েছিলেন? সেটাও তো চাননি। অথচ আপনারা বলেন যে পাকিস্তান আমাদের ইমোশনের নাম। আপনারা ব্রিটিশদের এক প্রকার গোলামি করে আপনারা ক্ষমতাসীনদের সাথে মিলেমিশে ক্ষমতা ভাগ করে টিকে থাকতে চেয়েছিলেন, তাই না? পাকিস্তান আপনারা চাননি। তাহলে যে পাকিস্তান ভাঙার জন্য বলেন আর স্বাধীনতার জন্য বলেন, বাংলাদেশের জনগণ, এই বাংলার জনগণ আন্দোলন করলো, তখন আপনারা কি বললেন? যে দেশ ভাঙা যাবে না। আচ্ছা, তাদের দ্বিতীয় ভুল। আচ্ছা ৮৬-তে আপনারা কি করলেন? আপনারা যে জাতীয় পার্টির অধীনে বা এরশাদের অধীনে নির্বাচনে গেলেন আওয়ামী লীগকে সাথে নিয়ে, এটা কি আপনাদের ভুল না? এই ভুলটা আপনারা কেন করেছিলেন, তাই না? এর কোনো উত্তর দিয়েছেন? ৯৬-তে আপনারা খুব গর্ব করেন যে আমরা ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আমরা আন্দোলন করেছি। দেখেন ওই সময় বিএনপি চাইলে তো তারা ক্ষমতা ধরে রাখতে পারত, কিন্তু বিএনপি কিন্তু একটা সাংবিধানিক ধারাবাহিকতা সৃষ্টি করেছিল, নির্বাচন দিয়েছিল, তাই না? তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু মেনে নিয়েছিল। সেটা ঐতিহাসিক সিদ্ধান্ত বিএনপি ছিল। দল হিসেবে ফেরেশতাদের দল না। বিএনপির ভুল আছে, কিন্তু বিএনপি সেই ভুলের জন্য অনুতপ্ত হয়, শুধরিয়ে নেয়। আর জামাত ইসলাম তার ভুল স্বীকার করে না। আপনি ৭১-এ এই দেশই চাননি, আপনি আপনার এই ভুলের জন্য ক্ষমা চাইছেন? এখনো পর্যন্ত তো আনুষ্ঠানিকভাবে চাননি। আপনাকে তো বাংলাদেশে রাজনীতি করার অধিকারই নাই। আপনি যে রাজনীতি করতেছেন এটাও তো বিএনপির দেওয়াই, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাজনীতি করার সুযোগ জামাতকে না দিত, রাজনীতি করতে পারতো? মানে তাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগের অপব্যবহার করলো। আচ্ছা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি জামাতকে সাথে না নিত, জীবনে মিনিস্ট্রি চোখে দেখতো, তাই না? আওয়ামী লীগ যেভাবে তাদেরকে খেয়ে ফেলছিল, তাদেরকে বাঁচিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমনি ভাবে আপনার প্রথমে রক্ষা করার চেষ্টা করেছে, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু রক্ষা করার চেষ্টা করেছে। তো দেখেন তারা কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না। তারপরে দেখেন যে তারা কিভাবে আসলে মধু খাইলো, মানে তাদের রাজনীতি হলো মধু খাওয়ার, মানে ক্ষমতাসীনদের সাথে মিশে থাকবে। সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন, ওই সময় আপনারা কি করলেন? আপনারা ওই সময় আপনারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করলেন। একদিকে ওই সময় আওয়ামী লীগ এবং বিএনপি উভয় মিলে তাদের বিরুদ্ধে আন্দোলন করছিল। আপনারা বলছিলেন না, দুই পরিবারের রাজনীতি মাইনাস করো, হ্যাঁ, আর জামাতের রাজনীতি উর্বর করো। তা আপনারা তো সবসময় এই ক্ষমতাসীনদের সাথেই মিশে থাকতে চেয়েছেন। ঠিক একইভাবে জনগণ যে সময় নির্বাচনের দাবি করছে, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনারা বলছেন সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। সংস্কারের নামে যে ডিসি বসাইছেন, ভিসি বসাইছেন, ইউনো বসাইছেন, ওসি বসাইছেন, ধান্দা তো এটাই ছিল নাকি? তো এই ধান্দাগুলো কি জনগণ বোঝে নাই?
আপনারা কি চাননি, আপনারা সংস্কার চাননি। এটা কে বলেছে? নাহিদ ইসলাম বলেছে যে জামাত ইসলাম বাংলাদেশের সংস্কার চায় না, পিআর এর নামে ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। নাহিদ ইসলাম বলেছে যে জামাত ইসলাম মানে তাদের নেতৃত্বে বাংলাদেশে কোনো আন্দোলন সফল হবে না, বলে নাই? তো আপনাদের আন্দোলন তো ব্যর্থ হইতে, যত আন্দোলন করবেন অর্থে শুধু অপচয় হবে। নাহিদ ইসলাম নিজে এই বাণী দিয়ে গেছে। আচ্ছা দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললো যে জামাত ইসলাম আসলে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের জন্য থ্রেট, তারা ভারতের একটি রাজনৈতিক দল। তো আজকে আপনাদের ভিতরে যে জোটগুলো করেছেন এইগুলো কি খাঁটি জোট, ভেজাল জোট, যে কারণে একের পর এক খাঁটি মানুষগুলো বের হয়ে যাচ্ছে। আমি খেলাফত মজলিসকে ধন্যবাদ জানাই যে তারা শরিয়া আইন প্রতিষ্ঠার রাজনীতি করে তারা ভুল বুঝতে পেরে বের হয়ে গেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। খেলাফত আন্দোলন আপনাদের প্রতারণা বুঝতে পেরে বের হয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের প্রতারণা বুঝতে পেরে বের হয়ে গেছে, এনসিপি তো শিশু সংগঠন, তাই না? এনসিপিও তাদের ভুলগুলো বুঝতে পারতেছে। আমি মনে করি যে তারাও খুব দ্রুত এই জামাত ইসলাম থেকে বের হয়ে আসবে, এরপরে আপনারা একা হয়ে যাবেন। বিএনপি আপনাদেরকে বারবার আপনাদেরকে আশ্রয় দিয়েছে, অথচ আপনারা প্রতিদিন আপনারা বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হুমকি দিচ্ছেন। গণঅভ্যুত্থান কি সস্তা নাকি? জীবনে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের কোন আন্দোলনের? গণঅভ্যুত্থান কখনো ঘটিয়েছেন? সবসময় তো আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীনদের সাথে মিলেমিশে মধুগাড়ি খেতেছেন। এখন এনসিপির কিছু নেতৃবৃন্দকে ব্যবহার করে আজকে বিএনপিকে প্রতিনিয়ত গালিগালাজ করাচ্ছেন। শোনেন, এর পরিণাম কিন্তু আপনাদের ভোগ করা লাগবে। একসময় কিন্তু এই বিএনপি আপনাদেরকে বাঁচাইছে, এরপরে যদি আপনাদের এই কারণে, আপনাদের এই হট্টগোলের কারণে সুযোগ নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসে, জামাত সবসময় বলে যে আপনারা তাদের বিষয়ে এক ধরনের খুব শিথিলতা দেখান বলে তারা এখনো বিভিন্ন জায়গায় মিছিল করছে, হুটহাট করে বের হয়ে তারা হচ্ছে আন্দোলনের মতো অবস্থানে যাচ্ছে। সার্জিস আলম বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেয়ে কক্সবাজার এবং হচ্ছে আপনার গাজীপুরে মিছিল করেছে। শোনেন, কিছুদিন আগে তো একটা সংবাদ প্রকাশিত হয়েছিল সমকালে, সেখানে চট্টগ্রামের একজন এনসিপি নেতা ছাত্রলীগের মিছিল করতে দিবে এই জন্য ডিল করেছিল। সমকালে সংবাদ প্রকাশিত হয়েছিল না? সার্জিস আলম সেও তো ছাত্রলীগের কর্মী ছিল, তাই না? হাসনাত এবং সার্জিসকে ছাত্রলীগের এজেন্ট হিসেবেই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত করা হয়েছিল। এই হাসনাত এবং সার্জিস কি অপরাধ করেছিল জানেন? তারা অপরাধ করেছিল, ছাত্র অধিকার পরিষদ তো 18 সালে নেতৃত্ব দিয়েছে এবং সেই সংগঠনের সভাপতি বিনিয়ামিন মোল্লা ছিল ওই সময়। এবং আমরা যে সময় 18 সালে অ্যারেস্ট হয়েছিলাম তখন আমি সহ ফারুক হাসান আরো কয়েকজন, তখন বিনিয়ামিন মোল্লা সহ কয়েকজন নেতৃত্ব দিয়েছিল, মানে আমরা যে সময় জেলে, তার মানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 24 সালে যে সময় কোটা ফিরে আসলো, তাহলে যেহেতু ছাত্র অধিকার পরিষদ ওই আন্দোলনের লেগাসি বহন করে, তারা কিন্তু রাজপথে নেমেছিল। এই হাসনাত আব্দুল্লাহ কি করেছিল জানেন? সে ছাত্রলীগের পরামর্শে বিনিয়ামিন মোল্লাকে ব্যানার থেকে বের করে দিয়েছিল। এবং এই আপনার সার্জিস আলম কি করেছিল জানেন? সে ছাত্রলীগের একটি বাহিনী নিয়ে এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে শহীদ মিনার থেকে বিনিয়ামিন মোল্লাকে বের করে দিয়েছিল। আজকে তারা বড় বড় মানে বিপ্লবী হয়েছে, তাই না? নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন, যে সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে মার খাচ্ছিল, হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল, আর তারা তো ছাত্রলীগের এজেন্ট হিসেবেই গণঅভ্যুত্থানে যুক্ত হয়েছিল। শোনেন, 3 আগস্ট যে ঘটনা ঘটেছিল, যেহেতু 19 জুলাই হাসনাত এবং সার্জিস জনগণের সাথে বেইমানি করে যে সময় গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, সেই সময় শহীদের রক্ত মারিয়ে হাসনাত এবং সার্জিস আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠকে গিয়েছিল, এগুলো কি মিথ্যা? আচ্ছা, এই ঘটনার জন্য এখনো পর্যন্ত হাসনাত এবং সার্জিসকে ক্ষমা চাইছে? তারা যে শহীদের রক্তের সাথে বেইমানি করলো, তাদের তো বিচার হওয়া উচিত। এবং আজকে তারা কিভাবে এনসিপি রাজনীতি করছে, এনসিপি নিজেদেরকে একটি বিপ্লবী দল দাবি করে। কিন্তু আমরা এনসিপি নিয়ে আরেকদিন হয়তো আলোচনা করব। আমি শেষ করে দিই লাইনটা। কিন্তু আপনি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন, আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন যে রাশেদ খান কি মিথ্যা নাকি সত্য বলছে। শুনেন, আমরা অবশ্যই জিজ্ঞেস করব। 3 আগস্ট যে ঘটনা ঘটেছিল, হাসনাত এবং সার্জিস তারা যেহেতু 19 জুলাই তারা মূলত আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে, সংলাপে গিয়েছিল, যে কারণে এই যে এক দফার ঘোষণা বিএনপি ভূমিকা রাখছে বলে বিরোধী দল সবসময় হচ্ছে শেষ করবে এই লাইনটা শেষ করি। একটু বলবেন যে আসলে কি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে? আচ্ছা, কি বলবো শোনেন, এই বাংলাদেশে সবথেকে বেশি আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হয়েছে কোন দল? বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে সবথেকে বেশি শহীদ হয়েছে কোন দলের নেতাকর্মীরা? বিএনপি। জামাত ইসলামের কতজন শহীদ হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না, সংখ্যাটা কম না হলে তো তারা প্রকাশ করতো। তারা যেভাবে ক্রেডিট নাই, তাদের সাদিক কায়েম নাকি গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। গতকাল দক্ষিণ জামাত ইসলামের কথা বলেছে ভাই, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে না? এরপরে নুরুল ইসলাম বুলবুল, সে নাকি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। এগুলো
দক্ষিণ জামাত ইসলাম প্রকাশ করেছে। আমরা শহীদদেরকে এভাবে ভাগ করতে চাইনি এখন পর্যন্ত। আরে শহীদের একজন মাকে আপনারা এমপি বানিয়েছেন, প্রতিদিন টকশোতে বলতেছেন আর বলতেছেন যে শহীদদেরকে ভাগ করতে চান না। জামাত ইসলাম শহীদদেরকে হলো সে যেই মত পথের শহীদ হোক, এই আন্দোলনে সকল মত এবং পথের মানুষ অংশগ্রহণ করেছে, শাহাদাত বরণ করেছে সকল মত এবং পথের লোক। আপনারা শহীদ পরিবারকে 50,000 টাকা দিয়ে সব জায়গায় বলে বেড়াইতেছেন, হ্যাঁ লাইভ ক্যামেরা অ্যাকশন সব জায়গায় প্রচার করতেছেন আর বলছেন যে শহীদের সংখ্যা আমরা প্রকাশ করব না। সকল শহীদকে ধারণ করেছি, বাংলাদেশের যে কজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ, সকল মানুষ আমাদের। খুব ভালো। আচ্ছা আপা যে প্রশ্ন করলেন শোনেন, আমি ওই ঘটনা আগে শেষ করি। তো 3 আগস্ট এক দফার ঘোষণা হবে, সেখানে হাসনাত এবং সার্জিস যাতে কোনো ধরনের নেতিবাচক ভূমিকা না রাখতে পারে, ওই প্রক্রিয়াকে এক ধরনের বলা যায় যে ওই প্রক্রিয়াকে কিভাবে বন্ধ করা যায়, বানচাল করা যায়, সেই জন্য একটা গ্রুপ কিন্তু প্রস্তুত ছিল তাদেরকে প্রতিহত করার জন্য। হাসনাত এবং সার্জিস যদি কোনোভাবে 19 জুলাই যে বেইমানি করেছিল, 3 আগস্ট যদি হাসিনার পক্ষে কোনোভাবে অবস্থান নেয়, তাদের ওই প্রক্রিয়াকে প্রতিহত করার জন্য একটা গ্রুপ প্রস্তুত ছিল। অর্থাৎ হাসনাত এবং সার্জিসকে সবসময় পলিসি মেকিং এর বাইরে রেখেছিল নাহিদ এবং আসিফরা। এর মূল কারণটা হলো যে তারা ছাত্রলীগের এজেন্ট হয়ে মূলত আন্দোলনে যুক্ত হয়েছিল। আজকে সেই ছাত্রলীগের এজেন্টরা, গণঅভ্যুত্থানের সময় যারা এজেন্ট হয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল, তারা আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে তার গ্রিন সিগন্যাল পেয়ে নাকি ছাত্রলীগ মিছিল করতেছে। আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী গুম হয়েছিলেন, যে শেখ হাসিনার দ্বারা এত নিপীড়িত হয়েছিলেন, তিনি কিছুদিন আগে বললেন যে আপনার আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে। নোয়াখালীতে যখন হচ্ছে ছাত্রলীগের একটি মিছিল দেখি, তখন সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে কেমন করে নিষিদ্ধ এই সংগঠন তারা হচ্ছে এই মিছিলটি বের করতে পারেন, এবং মিছিল বের করার সময় সেখানকার স্থানীয় পুলিশ তারা হচ্ছে সরে গিয়ে তাদেরকে এই মিছিলটি আচ্ছা করার সুযোগ দিয়েছে। মিছিল বের করার সুযোগ পাচ্ছে যে ভাইদের জন্য। এক মিনিট শেষ করে দিই, ভাইদের জন্য কিভাবে জামাতের আমির গণঅভ্যুত্থানের পরে, এক মিনিট শেষ করে দিই, জামাতের আমির শেষ হয়ে যাবে, শেষ হবে 30 সেকেন্ডে শেষ হবে। জামাতের আমির গণঅভ্যুত্থানের পরে কি করেছে? বিরতির পরে সাধারণ সভা ঘোষণা করা হয়, এর মধ্যে দিয়ে তো তারা